নতুন কাহিনী, গল্পে গাথা মঞ্জুরি, সবার মনের রূপকথা, স্বপ্নেরই ঝরা পাতা। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। কেশপুর গ্রামের এক অতি দরিদ্র পরিবারের ছেলে শিবু। অতি অল্প বয়সে পিতাহারা শিবু বুদ্ধিমান ও স্বাস্থ্যবান হলেও পরিশ্রম করার মতো ইচ্ছা তার ছিল না। তাই তার মা একদিন তাকে ডেকে বলেন, বাবা, এবার একটু চাষবাসের দিকে মন দে, নইলে যে চাষের জমি একেবারেই অনুর্বর হয়ে যাবে। ও রোদে বৃষ্টিতে মাঠে গিয়ে কাজ করা আমার দ্বারা হবে না মা। অন্য কোনো কাজ তাও দেওয়ার মতো লোক নেই গায়ে। তবে আর কি, ঘুরে ঘুরে বেড়া সারাদিন। স্বামী নেই, একটি মাত্র সন্তানই ভরসা। আর এমন কুড়ের হদ্দ, আমার অদৃষ্ট। এর চেয়ে নিঃসন্তান হওয়া ঢের ভালো। ধুত ছাই, আর ভাল লাগে না। এর চেয়ে সব ছেড়ে বেরিয়ে পড়ি। গায়ে আর কিছু হবে না। এর থেকে দেশে দেশে ঘুরে বেড়ানো অনেক ভালো। তারপর শিবু বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল পথে পথে। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। বাবা, কি অন্ধকার চারিদিকে! কোথাও কোনো গৃহস্থও দেখতে পাচ্ছি না। কোনো জঙ্গলে এসে পড়িনি তো? যদি জন্তু জানোয়ারের পেটে যায়? না 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 না, আর এগোনো ঠিক হবে না। উফ, একটু শুয়ে নি বরং। কে কে যেন হাসছে না? না, কোথাও কেউ নেই। না না, আমি ভুল শুনেছি। কেউ কোথাও নেই। ধুত ছাই, শুধু শুধু ঘুমটা ভেঙে গেল। শুয়ে পড়ি বরং। কি বিভৎস রূপ! কে কে তুমি? আমি পিশাচ। পিশাচ? সে তুমি যেই হও না, আমার কাছে কি প্রয়োজনে এসেছো শুনি? আমি জীবিত অবস্থায় এক ব্রাহ্মণ ছিলাম। বুড়ো বয়সে আমার খুব খাওয়ার লোভ জাগে। দেবী কপালিনীর পুজো করার সময় লোভ সামলাতে না পেরে দেবীর প্রসাদ পুজো করার পূর্বেই চুরি করে খেয়ে ফেলি। আর তাই দেবীর অভিশাপে আমার এই পিশাচ রূপ প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, যেমন লোভ করেছো এখন মরো। তা এখন আমি কি করতে পারি বলো তো? পারো পারো, এই রূপে না আমার একটা বিশেষ গুণ হয়েছে। আমি যে কোনো শরীরে অনায়াসে প্রবেশ করতে পারি। আর তাই তোমার শরীরে প্রবেশ করব বলে এসেছি। মরেছে? তা আমার শরীরে প্রবেশ করে তোমার লাভ কি? হা, তুমি এক শক্ত সমর্থ যুবক। তোমার শরীরে প্রবেশ করতে পারলে আমি ভালো মন্দ খেতে পারবো।
আর হজমেরও কোনো গোলমাল হবে না। আর আমার কি হবে? তুমি তো আমার শরীরে প্রবেশ করে ভালো মন্দ খেয়ে ঘুরে বেড়াবে, আর আমার কি হবে শুনি? কেন? তুমি আমার মতো এই পিশাচ রূপ নিয়ে থাকবে? এই শোনো না, শোনো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি একটু তোমার শরীরে প্রবেশ করি, কতদিন ভালো মন্দ খেতে পাইনি জানো। বেটাকে মোক্ষম জব্দ করতে হবে। এই, তুমি আবার লোভ করছো তো? যে লোভে এই পিশাচ রূপ পেয়েছো, আবার সেই লোভ করছো? তোমার ওই দেবী দেবী কপালিনী জানতে পারলে কি হবে বুঝতে পারছো? ঠিক আবার শাস্তি দেবেন, আবার লোভ করেছো বলে। তাই তো, ঠিক কথা, ঠিক কথা। ঠিক নয় তো কি? হ্যাঁ, বোকা হাঁদা কোথাকার, খালি খাই 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 করা। তোমার লজ্জা করে না? তবে এখন কি হবে গো? আমি কি একটু যুবক হতে পারবো না? কত দিনের স্বাদ আমার, একটু ভালো মন্দ খাবো। আহা 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 আহা, উপায় আছে, একটা উপায় আছে। উপায় আছে? বলো বলো, শিগগির বলো, কি উপায়? আমি আমার শরীরে তোমায় প্রবেশ করতে দেব। দেবে? চলো চলো চলো, তবে চলো চলো চলো। দাঁড়াও দাঁড়াও, তবে তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো, আগে 1 বছর আমি যা যা তোমাকে করতে বলবো তোমাকে তাই তাই করতে হবে। তারপর আমি 6 মাসের জন্য আমার শরীরে তোমায় প্রবেশ করতে দিতে পারি। হ্যাঁ? মাত্র 6 মাসের জন্য? হ্যাঁ, আর এতটুকু বিরক্ত হলে চলবে না, রাগ করলে চলবে না। যা যা বলবো তাই তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। না 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 না, এ হবে না, আমি শুনতে পারবো না। ভেবে দেখো, যদি না শোনো, এ জঙ্গলে আমি ভিন্ন কোনো সমর্থ যুবক তুমি পাবে না। আর পেলেও তার ইচ্ছার বিরুদ্ধে তার শরীরে প্রবেশ করা মানেই লোভ করা। আর তারপর দেবী কপালিনীর কোপ। হ্যাঁ, ঠিক তাই। তবে আর কি, এবার লেগে পড়ো কাজে। বলো, কি করতে হবে? শোনো, আগে কিছু ভালো মন্দ খাবারের ব্যবস্থা করো দেখি চটপট। বড় খিদে পেয়েছে, সারা দিন কিছু খাওয়া হয়নি। ঠিক আছে। আহা হা হা, ঠিক আছে নয়, বলবে যথা আজ্ঞা। যখনই কিছু কাজ তোমায় করতে বলবো, তুমি বলবে যথা আজ্ঞা। ঠিক আছে, হুম, যথাজ্ঞা। এবার নাও, চটপট খাবারের ব্যবস্থা করে ফেলো। যথাজ্ঞা। হ্যাঁ বাবা, কত খাবার! জন্মে এত খাবার দেখিনি। বেটা বজ্জাত, দাঁড়া, একটা বছর যাক, তারপর তুই বেটা দেখবি এই ফোগলা দাঁতে, আর আমি বসে বসে তোর মতো হাড় চিবাবো। ও, আহ, বড় ভালো রান্না হে, জন্মে এমন খাইনি। যাও, এবার আমার শোয়ার ব্যবস্থা করে দাও দেখি, জমি একটা ঘুম দি। আচ্ছা, হুম, যথাজ্ঞা, যথাজ্ঞা। ওরে বাবা, সোনার বিছানা! কোনোদিন ভাবতে পেরেছিলাম যে সোনার বিছানায় শুতে পারবো? তুমি একটা ঘুম দিতে হবে। আহ, আহ, এ তো মহা বিপদে পড়লাম।
বছর এইভাবে ফাই ফরমাস খাটতে হবে? কি কুক্ষণে যে বেটার সঙ্গে দেখা হয়েছিল! উফ, এই বুড়ো বয়সে কি আর এত খাটাখাটনি পোষায়? উফ, খাটিয়ে খাটিয়ে হাড়গুলো সব ঢল ঢলে করে দিল গা। উফ! শোনো, আমি ঠিক করেছি আর কোথাও যাব না, এই জঙ্গলেই থেকে যাব। কি বলো? হ্যাঁ, সে তুমি যা ভালো বোঝো। শোনো, তবে তুমি এখনই এখানে একটা সুন্দর প্রাসাদ করে দাও। এই প্রাসাদেই আমি থাকবো। যথাজ্ঞা। হ্যাঁ, নাও, তোমার প্রাসাদ প্রস্তুত। বেশ ভালো, বেশ ভালো। কিন্তু এত বড় প্রাসাদে কোনো দাস দাসী না থাকলে হয়? তুমি বরং কিছু দাস দাসীর ব্যবস্থা করে দাও। যথাজ্ঞা। সব ঠিকঠাক কাজ করতে পারবে তো? একবার পরখ করেই দেখা যাক। এই, কে আছো? আদেশ করুন, কি করতে হবে? এখনই আমার আহারের ব্যবস্থা করে দাও। যথাজ্ঞা। আহার প্রস্তুত। ঠিক আছে, এবার কেউ একজন আমার বিশ্রামের ব্যবস্থা করো। যথাজ্ঞা। ঠিকই আছে, দ্রুত কাজ করে, কাজে ফাঁকি দেয় না। যাক, নিশ্চিন্ত হলাম। এবার একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে গে। শোনো, আমি একটু পরেই ভ্রমণে যাব, তুমি বরং একটা রথের ব্যবস্থা করে দাও। যথাজ্ঞা। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। শিবু একটা করে আদেশ করে, আর পিশাচ তক্ষুনি যথাজ্ঞা বলেই তা পালন করে। দিন যায়, মাস যায়, বছর শেষ হয়ে আসে। অবশেষে বছরের শেষ দিন এসে উপস্থিত হয়। চিন্তায় পড়ে শিবু। কি যে করি! আর কয়েক ঘন্টা পরেই তো দিন শেষ হয়ে যাবে, আর আজকের দিনটাই শেষ দিন। 1 বছর ধরে পিশাচকে আমি আমার গোলাম করে যা ইচ্ছে তাই কাজ করিয়েছি। কিন্তু আজ 1 বছর শেষ হবে, আর তারপরেই তো আমাকে ওর গোলাম হয়ে থাকতে হবে, ওই ভয়ঙ্কর পিশাচ রূপে। কি যে করি, একটা উপায় বের করতেই হবে। ওহে পিশাচ, কোথায় আছো? শিগগিরই সামনে এসো। বলো, কি করতে হবে? আর কয়েক মুহূর্ত পরেই 1 বছর পূর্ণ হবে। এই 1 বছর ধরে তুমি যা যা বলেছ আমি তাই তাই পালন করেছি মুখ বুঝে। এবার আমার পালা। বলো, শিগগির বলো, কি করতে হবে? আমি ব্যাঙের গান শুনতে চাই। হ্যাঁ? ব্যাঙের গান? ওই তো ওরা ডাকছে, শোনো না, শোনো, কি মধুর সুর। ওভাবে নয়, তুমি পুকুর থেকে গোটা চারেক ব্যাঙ ধরে এনে
আমার সামনে ওই পাথরটাতে রাখবে, সেখানে বসে বসে তারা গান করবে, আর আমি প্রাণ ভরে তা শুনবো। তবু রক্ষে যে বলনি কাকের গান শুনবে, ব্যাগের মধ্যেই রয়েছ, এটা কি কোনো চাওয়া হলো? এই নাও, এক্ষুনি দিচ্ছি। হতচ্ছাড়া, এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারিস নে? এখানে বস, এক পা নড়বি না, আমি এক্ষুনি আসছি। আর পারি নে। ওই 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 আমার পালালো। শিবু ভাই, একটি ব্যাঙে কি চলবে না? তুমি কি আমার কথা অমান্য করতে চাও? তবে কিন্তু শর্তভঙ্গ হবে। না 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 না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। উফ, কি বিপদ! এভাবে পিশাচ শিবুর কথা মতো একটি করে ব্যাঙ পাথরে রাখে ও দ্বিতীয় ব্যাঙটি আনতে গেলেই পাথরে রাখা ব্যাঙ পালিয়ে যায় জলে। এ কাজ চলতেই থাকে, সময় পেরিয়ে যায়। শর্ত অনুযায়ী তুমি আমার কাজ করতে পারলে না, 1 বছরও পেরিয়ে গেল, তুমি আবার 1 বছর আমার গোলাম হয়ে থাকবে। রক্ষে করো, আমার আর জোয়ান হওয়ার শখ নেই, আমি চললাম। এই কক্ষণেই যে তোমার সাথে আমার দেখা হয়েছিল, জমবে আর তোমার সামনে আসবো না, জমবে না, জমবে না। মহারাজ, তোমার কি মনে হয় না শিবু স্বার্থপরের মতো পিশাচকে কাজে লাগিয়েছে? বেতাল, শিবু পিশাচকে নিজ স্বার্থ সিদ্ধির জন্যই কাজে লাগিয়েছে এটা বলা ভুল। কারণ পিশাচী নিজের প্রয়োজনে যুবক রূপ ধারণ করার জন্য তার কাছে এসেছিল। যে লোভের ফলে দেবীর অভিশাপে সে পিশাচ রূপ পেয়েছিল, সেই লোভের বশবর্তী হয়েই সে শিবুর কাছে আসে। শাপগ্রস্ত হয়েও সে তার লোভ ছাড়তে পারেনি। তাই কি প্রমাণ আছে যে সে যুবক রূপ পাওয়ার 6 মাস পর নিজ রূপে ফিরে আসবে? এই বিষয়টি বুঝতে পেরেই নিজেকে পিশাচের হাত থেকে মুক্ত করার জন্য শিবু এই ছলনার আশ্রয় নেয়। তাই এখানে শিবু শঠতা নয়, তার তীক্ষ্ণ বুদ্ধিরই পরিচয় দিয়েছে। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।